আসসালামু আলাইকুম। আজকে তৃতীয়বারের মতো রেকর্ড করতেছি অহংকারী পার্ট 3। আসলে হাসি আসে, তারপর কষ্টও লাগে। এত সহজভাবে বলে যেতেছি কথাগুলা, এর পিছনে অনেক কারণই আছে। তো শেয়ার করব আপনাদের সাথে সবই। তো এখন যে জায়গায় ছিলাম আমি, যে বাসা থেকে চলে গেছিলাম, তারপর আবার বাসা আসছি। আমাদের নিয়ে আসা হয়েছে, মা একা থাকতে পারে না। তো এর ভিতরে আরো অনেক কাহিনী ঘটে গেছে, ঠিক আছে। পিছনে যদি একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হয়, কারণ সব তো গুছায় বলা যায় না। তো তারপর কি হয়েছে, আমাদের যে বাড়ির জায়গাটা, আমাদের যে জায়গাটা দেওয়া হয়েছিল 2 ডিসিম জায়গা, ওই জায়গাটা আমার মামা অনেক জুয়া খেলছে। অনেক জুয়া খেলতে খেলতে আমার মার আমাদের যে বাড়িটা দিছে, ওই বাড়িটা আমার যে ছোট খালা ওনার কাছে বিক্রি করে দিছে 5,20,000 টাকায়। ঠিক আছে, তখন জমির দাম যেটা ছিল সেটা হইতেছে আপনার 7 লাখ প্লাস। ও, এটা হইতেছে আরো মিনিমাম 4 বছরের আগের কথা। 4 বছর, হ্যাঁ 4 বছর বা 4 বছর, 4.5 বছর এরকম প্লাস হইব। তো তখন এটা বিক্রি করে দেওয়ার পরে আমার খালা যখন আর কি কেনার সময় বলছিল আমার খালা আর আমার আঙ্কেল, যে তখন যে সব টাকা হয় তোরা তখন এই জমিটা আমরা তো করে ফিরাই দিব। হ্যাঁ, আমরা যা দিয়ে কিনছি তোরা কিছু কম বেশি করে আমগো ফিরাই নিস। তো তারপরে এই কথা, আর আমগো জায়গাটা যে বিক্রি করা, আমার মারে আমার নানাই বলছিল কি যে এই যাতে তগরে বিক্রি করে দে আমার জায়গাটা, বাড়ির জায়গা তো বেচা যাইতেছে না, তগরে আমগো বাড়ি থেকে 2 ডিসিম জায়গা দিব আমার মারে। এটা ঠিক আছে, খুব সুন্দর ভাবে বুঝায় টুজায় আমার নানাই কইছে। আমার নানাই তো যা কয় তাই আমার মায়ের আজ কোনো সমস্যা না আমার মার। তো মায়ের চিন্তা করলো না যে যদি বেচালায় পরে আমি কই যাবো। তো তখন কি করলো, আর জায়গাটা বেচা দিল, মারে কইছে 2 ডিসিম জায়গা দিব। তো এখন মায়ের রাজি। এখন আমগো আর কি কর পরে জায়গায় আমগোর সাথে তো আবার বললো আন্টি যে তোরা আবার টাকা দিস, তখন দিয়ে দিব। আর এই আর আমাদের যে বাড়ির জায়গাটা এটা হইতেছে 2 ডিসিম জায়গা, 4 বোন পাইব। তো 4 বোন পাইলে আপনার আমাদের ঢাকায় ছিল, ঢাকা আমার নানা আর কি ঝগড়া হয়েছিল বাড়ির ভিতরে যে কেমনে কি করব। পরে নানা ঢাকা প্রথমে একবার ঝগড়া লাগছে, কয় যে তোরা 3 বোনকে 30,000 করে টাকা দিয়ে দিস, তাহলে ওয়ারিশ হিসাবে তোরা এটা নিয়ে নিস, কারণ তবে তো কিছু নাই, তোরা এটা নিয়ে নিস। তো তারপর আবার 6 মাস 1 বছর না যেতে আবার নানি কইছে যে না, আমি কোরআন হাদিস খুল্লা পাইছি, অরিশ ঠকানো হইলে নাকি বুকের উপরে আল্লাহ জমিন দিয়ে রাখবো। তোরা এক কাম করিস, আর কেউ ঠকানোর লাভ নাই, তোরা 1.5 লাখ টাকা 50,000 করে টাকা তার 3 খালার দিয়ে দিস, আর বাকিটা তোরা নিয়ে নিস। তো আমরা তাও রাজি, 90,000 থেকে 1.5 লাখ হয়েছে, কোনো সমস্যা নেই। তো তারপর কি করলাম, আবার বেশ কিছুদিন অনেক বছর যাওয়ার পরে তো বললামই জায়গা জমি বিক্রি করে এখন নিয়ে নিছে হেরা। আমার মামা ঋণ দিছে, অনেক টাকা ঋণ দিছে। দেওয়ার পরে করলো কি, পরে যখন এক সময় রাজেন্টি জায়গা কিনে নিয়ে গেল, তখন মা তো আর কিছু করার নাই, মার তো কইছে ওই বাসা থেকে 2 ডিসিম দিব। তারপর আস্তে আস্তে আরো কিছু বছর যাওয়ার পরে আমার বাড়ির জায়গা যে বেচা ঋণ দিল, তারপর শুনে কি উনি আরো ঋণ। তো আরো ঋণ কি করব, তখন আবার লকডাউন পড়ছিল। লকডাউন পড়ার পরে আবার আস্তে আস্তে কিছু সময় গেল। তো সময় যাওয়ার পরে হইলো কি, আমার মামা তখন বাইরে গেছে, দেশে আইছিল লকডাউনের সময়, তখন আবার বাইরে চলে গেছে। বাইরে যাওয়ার পরে এখন বলতেছে স্বপন ভিসা আছে 2-3টা, তোরা কাজ শিক্ষা আয় স্তরে আমারে আর আমার ছোট মামা সেলিম আর হইতেছে আব্বাস আমার খালতো ভাই, এই 3জনরে একসাথে নিব, তোরা কাজ শিখ। তো কাজ শিখবো, ভালো কথা, কাজ শিখবো। এখন আমার তো কিস্তি আছে, কাজ কিভাবে শিখি, আমাকে আগে মামা হারা যাক, তারপর আমি যাবো। তো তোর মধ্যে এই মামার লগে তেমন কোনো সম্পর্ক নেই, কথাবার্তা নাই। তো কি হলো, মামার ভিসা কিনা বাইরে যাও, মামা কিন্তু তখন ঋণ। ঠিক আছে, আর আমার নানি ওনারে সাইন্দা টাকা এনে দিত। ঠিক আছে, লাভে সুদে পতন হারে যেই জায়গা থেকে পাইতো ওই জায়গা থেকে আনতো। তো পরে কি করলো, এখন বিদেশ যাব, টাকা লাগবো। এখন আমার লগে তো সম্পর্ক ভালো না, উনি কইতে পারে না। পরে মামায় কয় স্বপন ওরা কিস্তিতে টাকা উঠাই দে। হ্যাঁ, আমি কিভাবে এনে দিব, আমার কি আপনার টাকা দিচ্ছেন না কি, আমি কি কয়ে দিব, আর আপনার ভাই এমনি মেলা ঋণ। ঠিক আছে, তখন কিন্তু হ্যাঁ খুব ঋণ। এটা আপনার ধরেন 1.5 বছর আগের কথা। হ্যাঁ,
তো কি করলো, আমারে ধরলো, সবাই মিললে আমারে রিকোয়েস্ট করলো যে আমি টাকা উঠাই দে। তো কি করবো, আমি দুইটা এজেন্সি ধরলাম, এজেন্সি না সরি দুইটা আর কি ব্যাংক ধরলাম। আমি যে যে থেকে কিস্তি নিচে যে থেকে উঠাই দিছি 3 লাখ, আর জায়গার থেকে উঠাই দিছি 2 লাখ। সৌদি যাবো 5 লাখ টাকা। এখন 5 লাখ টাকা কিন্তু হয়ে যায়, কিন্তু আর হয় না। আর যে ঋণ মাসে বাইরে যেতে দিব না, করলো কি 5 লাখ টাকা দিয়ে এই আপনার দেখাইলো না কেন, নিজের কাছে রেখে ঋণ টিন দিল, পরে আবার 2 লাখ টাকা শর্ট ফালাই দিছে। পরে আমার কয় যে আরো 2 লাখ টাকা তো লাগে, আর 2 লাখ টাকা উঠা দে। এখন ওইটা জায়গায় আমি যেভাবে করছি, আমি কোনো সিগনেচার দিতে পারবো না, আমি বইলা দিব, ঠিক আছে আপনার সিগনেচার দিয়ে টাকা উঠাই দিবেন। আচ্ছা। পরে ওনার বোনেরা সিগনেচার টিগনেচার দিয়ে টাকা উঠাই দিলে। এর ভিতরে অনেক কাহিনী গেঞ্জাম, আমি যাইতে চাইনি। আমার জোর করছে তোরই তো মামা, তোর এইটা তোর সেইটা। আমি কই আমার চিনা আছে, এগুলা সব পুলিবাস, এগুলা আমার কাছে ভালো লাগে না। পরে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে গেছি, পরিচয় করাই দিছি, 2 লাখ টাকা যে থেকে আনছে, সেটা তো সরকারি ব্যাংক, অনেক ডকুমেন্টস দিয়ে আনছে, টাকা দিতে চায় না। যে না সৌদি প্রবাসী, যেদিন ওনারা টাকা আনতে গেছে ওদিনকে আপনার 1 লাখ প্রবাসী সৌদি থেকে পাঠাই দিছে যে কাজ নাই। তো এই কারণে প্রবাসী কল্যাণ ব্যাংক সৌদি যাওয়ার জন্য টাকা দেয় না। পরে করলো কি, আমগো দোকানের থেকে আমার যে ছোট ভাইয়ের দোকানটা ওইটা দিয়া আপনার ট্রেড লাইসেন্স যে ইয়াটা আছে ওইটা কইরা তারপর টাকা আনছে 2 লাখ। তো আনছে ভালো কথা, 2 ভাই কাজ করে টাকা দিয়ে দিব, গেল বিদেশ। তা আমারও যাওয়ার কথা ছিল, আমি কিছুদিন কাজ শিখছি, চুল কাটার কাজ শিখছিলাম। পরে দেখি যে না, বিদেশের অবস্থা ভালো না, আর আমার এই কাজটা ভালো লাগতেছে না। সবাই কয় তুমি এই কাজ শিখো না, তুমি পারবা না, তোমার কাছে খারাপ লাগবো। তা আসলে ভাইবা দেখলাম যে আসলে কেমন লজ্জা লজ্জা লাগে, তো এই কাজে আর আমি গেলাম না। তো তারপর করলাম কি, মামা গেল গা। এখনো মা গেছে, প্রথম মাস কিস্তি দিছে, পরের মাসে তার কিস্তি দেয় না। বেড়া তো আমারে ধরছে, তো ধরে ঝাঁটা ঝাড়া জোড়া দিল আমারে। এখন কিস্তি দেয় না, এখন আমি কি করবো? আমি কইরা মইয়া পরে হেনতে দাঁড় করে, হনতে দাঁড় করে, দাঁড় মোড় কইরা মইরা কিস্তি দেয়। তো একবার কি হচ্ছে, একবার দ্বিতীয় কিস্তির সময় না তৃতীয় কিস্তির সময় আমারে ধরলো। এখানকার বাইরে টাকা দেয় না আমারে, আমি কিভাবে কিস্তি দিমু? তুমি এক কাজ করো, তোমার দিয়া দাও, আমি তোমার দিন। আমি কই আমার থেকে দিমু, আমার কাছে কি টাকা আছে রেখে গেছে না, আমারই তো সংসার চলে না। এটা কিস্তি 21,000, 25,000, 21,000 না 22,000 টাকা কিস্তি। দিয়া দাও, আমি দিমনি। না আমি দিমু কিন্তু আমার কিস্তি টাকা আছে। পরে কিস্তির বেড়া বাসায় বয়ে থাকে, কিস্তির বেড়া বাসাতে যায় না। পরে আমার কয় তুমি আজকে হান দিয়ে দাও, আমি তোমার কালকে টাকা পাঠাইতেছি, আমার ছোট মামা। তো আমি কে কাছে নাটা জানা, আমার কাছে অনেকবার ফোন দিয়েছে, অনেকবার ফোন টোন দিয়ে আমি আমারে অনেকভাবে রিকোয়েস্ট করছে। পরে বললাম আমার ছোট ভাইয়ের ব্যবসার টাকা 8,000 টাকা নিয়ে দিয়ে দিছি, আমার কালকে সকালে দিব। আমি ফোন দিয়েছি, আমার ফোন ধরে না। পরের দিন ফোন দিই, ফোন কয় কি আমি এই টাকা পাঠাই দিতেছি। পরে করলো কি, ফোন দিই, ফোন ধরে না। মামার কাছে গেছি, মামির কাছে গেছি, আপনার মামার ফোন ধরে না। আমি ছোট বাচ্চা টাকা নিয়ে দিচ্ছি, আর আমি কি জবাব দিব? হয়তো মালে লেগে গেল, টাকা লয়ে যাই তুই গো, এখন আমি কি করবো কোন? পরে করলো কি, আর আমার ফোন ধরে না। কয় 2 মাস পরে ভাই যাইবো, ভাই এই মাসে যাইবো, গেলে তোমার টাকা তোমার দিয়ে দিবো। আর এই 2 মাসে নয় পান আনতে গেলে টাকা লাগবে, বেটা পান দিব না, না টাকা না লয়ে গেলে 8,000 টাকা নিচ্ছেন দেন না গেলে। আমার 1 সপ্তাহ ঘুরাইছে, আর এই 1 সপ্তাহের ভিতরে আমি বাসায় ছিলাম না। কারণ থাকলে ছোটবেলার লগে মুখা লাগে না, কিছু করবো না, আমার নিজের শরমের কারণে আমি গেছি আমার ফুফুর বাসায়। তো ওই জায়গা থেকে 5-6 দিন পরে আইছি। ওই আমার যে মামা, ও কিন্তু টাকা দেয় নাই। তারপরে আমার ছোট ভাই, আমার আমার ছোট আন্টি, আমার মার যেটা ছোট আয়সা আন্টি, ওনার হাজবেন্ডের কাছ থেকে 8,000 টাকা আছে। ওনাদের কাছে টাকা ছিল, উনি একটা কিস্তি চালাই দিছে। আর যাওয়ার পর আর কি কিস্তি মিস্তি হয় দেয় নাই, ওর টাকা দিয়ে মাছের থেকে হালত টালত করে কিস্তি চালাইছে। তো কি করলো, এখন এটাই যে অহংকারের পতন শুরু আর কি এই জায়গার থেকে। যেমন খুব গর্ব করে গেছিল আমার মা, উনি 7জি পালতে পারবো, উনি এটা করে লেবো, এটা করে লেবো, টাকার দাপট। তো দেখেন কোন জায়গায় মানুষ যায় দাঁড়ায়, কিভাবে ধ্বংস হয়। পরে পোলা বিদেশ গেছে 7 লাখ টাকা খরচ করে। হ্যাঁ, সৌদি যেতে এত টাকা লাগে না, 7 লাখ টাকা খরচ করে তারপর গেছে। তো যাওয়ার পরে কাজ নাই। পরে যে বড় মামার আশায় গেছে, ওনারও কাজ নাই। ওনার কি বলে মালিক, কফিল বলে, কফিল নাকি কোরস মারছে, যে আমার বাসার কাজ করছে, আমার বাপের কাজ করে আমার বাপের টাকা বেশি নিছে, এই কারণে আরো কোরস দিয়ে দিছে। এখন তাই বর্তই আকামা করতে পারবো না।
পরে করলো কি আমার মামা যে সঙ্গে গেল ছোটটা 3 মাস 4 মাসের মাথায় আমার বড় মামার পাঠাই দিছে কামা করতে পারে নাই। তো তো বাইতে পড়ছে। উনি যে এত ভালো বাসায় আইসা শুনে কি সেলিমের তো কিস্তি দেওয়া হয় না, আর এর ভিতরে সেলিমের যে কিস্তি দিতে পারে না আর বড় মামার বাসায় আইসা পড়ছে, এর ভিতরে আমি আরেকটা কিস্তি উঠাইছিলাম 2.5 লাখ টাকা আমগো বাড়ির জমি নেওয়ার লাইগা। আমার ছোট খালা হন্দে যাতাযাতি করতেছে আর কি, খুব কেঁচাল হইতেছে কারণ আমগো জমিটা দিব না। ঠিক আছে, আমি 2.5 লাখ টাকা উঠাইছি। আর ওদিক দিয়া আমার যে ছোট মামা ওনার যে কিস্তি টিস্তি আর কি তিন জায়গা থেকে কিস্তি উঠেছে, 3 জায়গায় বাইজা রয়েছে, কিস্তি দেয় না, বেটারা যায় না বাসা থেকে। তো এই গুনগান উঠলো ওনার যে বাড়িটা আছে, যে বাসা উনি থাকে, ঠিক আছে, সাত ডিসিম নেওয়া বাড়ি ওনার, ঠিক আছে। তো এই বাড়ি থেকে বেচা বেটাকে টাকা দিতে হইব এমন অবস্থা। তারপর আমার নানি যে আমার ছোট মামার জুয়া খেলা লাগে যে টাকা না দিছিল অনেক জায়গা থেকে, ওই টাকা দিতে হইব। 1 লাখে 2 লাখ 3 লাখ টাকা হয়ে রয়েছে, জায়গা থেকে টাকা আনছে। দেখেন অহংকার করলে কিভাবে মানুষ পস্তাইতে হয়। আর উনি নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন শিব পড়ে, শুক্রবার হাদিসের বই পড়ে, সবই পড়ে, কিন্তু আমগো যে ক্ষতি করছে এটা ওনারা মানতে রাজি না। ঠিক আছে, ওনারা রাজি না। পরে এখন ওনারা যে জায়গাটা বেচবো ওনাদের কাছে নাই দলিল, ঠিক আছে, দলিল হইল ব্যাংকে দিয়ে ওই জায়গা 50,000 করে টাকা আনছে। পরে আমারে ধরছে, আমি তো টাকা উঠাইছি, আর আমার কয় তুই কিছু টাকা হাওলাত দে। তো আমি যখন এটা বুঝতে পারছি আমার থেকে টাকা নিব, কারণ আমার টাকা নিলে দিব না দিব শিওর নেই, ঠিক আছে। আর ওনারা সারা জীবনই কলজার ভিতরে দাগ দিয়েছে আমারে। আমি করছি কি, আমি গেছি আমি ফুফুর বাসায় 4-5 দিন আসিলাম। পরে আমার ছোট একটা ফোন দিয়ে বাইতাও কাজ আছে আমার ফোন দিয়ে বাইতে আনছে। তো মা ওই আইসি আই দিয়ে আমার মারও পড়াইছে, আমার ছোট ভাইরও পড়াইছে। কি করবা এখন, দেওয়া না নাই তো লাগে, দিলে দেখ না দিলে না দেখ, একটা উপকার তো করবা, টাকা আছে করো, সমস্যা কি। তো এখন আমি কই কি করছি আবার এগুলা। তার ভিতরে ওই সেলিমের কিস্তি আমি একটা দিয়ে দিছিলাম 22,000 না 23,000 টাকা দিয়ে দিছিলাম, ঠিক আছে। কারণ বেড়ারা 2 দিন ধরে ঘুরাইতেছে আর কি, কিস্তির ডেট 10 তারিখ, 27 তারিখ হয়ে যায় কিস্তি দিতে পারে না। পরে বেড়া আমার দর্শক ভাই আপনার কথা কিস্তি দিছে, আপনি কিস্তি দিয়ে দেন, পরবর্তীতে আপনাকে চাচামো না, ম্যানেজার যেটা কিস্তির। পরে আমি আজ কি করার, পরে আমার থেকে আমি একটা চেক লেখা দিয়ে দিছি, পরে উনি কিস্তি উঠাই নিছে। তারপর যখন বাড়িতে আইছি, আবার বাড়ি থেকে আয় আমার মারে আমার বাইরে পড়ায় ফুসলা মুসলা করলো কি, আমার কাছে 1 লাখ টাকা নিয়ে নিল। তো নিয়ে নিল, আমার কথা হচ্ছে 1 লাখ টাকা নিলেন, এটা মনে করেন যে আমি তো জায়গা কিনার লেগে লইছি, আমার খালা জায়গা দিব আমগরে, ঠিক আছে। আমরা 2.5 লাখ না, আমগো 4 লাখ টাকা দিমু, ঠিক আছে। দেখেন আমগো প্রথম কথা ছিল 30,000 টাকা দেওয়ার লাগে জায়গার লাগে, হ্যাঁ। পরে কইলো 30 3 90, পরে কইলো 50,000 করে 1.5 লাখ, ঠিক আছে। পরবর্তীতে যখন ওনারা খুব বিপদে পড়ছে তখন কয় যে তোরা 4 লাখ দে, আমি 4 লাখ দিব। আর এই 4 লাখ কিভাবে দিব, আমি 2 লাখ দিব অরিশ হিসাবে, ওই যে বাড়ির জায়গা বিচ্ছা, আর 2 লাখ দিব আমার হাওলাত উদার, যেটা কোনো সময় দিয়ে দিতে হইব। তো আমরা তাও রাজি, ঠিক আছে, যে তাও রাজি। পরে করলো কি, ওনার যে জায়গার দলিল ছুটায় আনলো, আনার পরে আমরা করলাম কি, যে জায়গার দলিল যে সব আনলো, আমার খালার ফোন দিচ্ছি যে খালা আপনি জায়গাটা দিবেন না। আর খালা কয় আমি ওই দিনে, তখন কিন্তু 5 বছর হয় নাই, ঠিক আছে। আমার খালা আমার যে দিব 5 বছর হয় নাই, 5 বছর ওভার হয় নাই, 5 বছর আগে আমরা নক দিছি। এর ভিতরে আরো অনেক গ্যাঞ্জাম হয়েছে যেগুলো বলার মতো না, ঠিক আছে। তো গ্যাঞ্জাম হয়েছে, এখন খালারে কইছি যে খালা জায়গা দিবেন, আমার খালা তো মনে করেন আমার শিকার হয় না, আমি জায়গা কিনা লইছি 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে, আমার 3 ভরি স্বর্ণ ছিল, আমি 3 ভরি স্বর্ণ বেচছি, তখন বেচার পরে এখন 1 ভরি স্বর্ণর দাম 1 লাখ টাকা হইছে, আমি কি এমনি লসে দিমু, আমি লসে দিতাম না। তো এইভাবে ঘুরে ঘুরে যখন বুঝলাম, আমি তো মনে করছি যে না, এই আমার ঘরে বাড়ি দিব না, ওনারা কয়ে লাভ নেই। তো তারপর করলো কি, বাড়ি দিব না। পরে আমি নানা গেছি, নানা কি ব্যাপার, আমি তো টাকা আপনার কাছে দিয়ে রাখছি না, এখন আপনারটা আপনি ব্যবস্থা করে দেন। আর নানা করে না, তগটে দিয়ে থুয়া রাখ, আমি করতেছি। উনি করলো কি, এই বাড়ির জমিটা বেচতে 7 মাস সময় নিছে। আর 7 মাসের পরে যে জমির টাকা অল্প অল্প করে পাইছে, আপনার 8 লাখ টাকা করে ডিসিম বেচছে, 24 লাখ টাকা জায়গা বেচছে 3 ডিসিম। তো 3 ডিসিম জায়গা বেচার পরে দেখ আমার বড় মামা অনেক ঋণ, সেলিমা অনেক ঋণ, 2 ভাই টাকা দিয়ে 16 লাখ দিয়ে লাইছে। আমগো যে জায়গার টাকা দিব, আমার খালায় ডেট দিছে যে, এর ভিতরে আর একটু গ্যাঞ্জাম হয়েছে কি, যে
আমার যে আমার যে জায়গাটা এটার দাম তখন নাকি মানুষ কয় যে আমার খালারে যেমন ফুসলিং দিতেছে যে তো জায়গার দাম অনেক বেশি, 5 লাখ করে 6 লাখ করে চলতেছে, তুমি 4 লাখ করে দিবা কে, তোমার তো লস হইব। এখন দুই বোনের ভিতরে যদি লস লাভ ঢুকা যায় তাহলে তার বোন খালা খালা ভাইপুত এগুলো তো সম্পর্ক থাকে না বেশিক্ষণ, হ্যাঁ নষ্ট হয়ে যায় বা কষ্ট লাগে। তো এইসব কথা যখন মানুষের কাছ থেকে শুনতাম যে তোর যা খালা জায়গা দিব না, তারা যতই কস বা জায়গার দাম বাড়ছে তারা পাবি না, তো তখন তো মনে কষ্ট লাগে যে না, ওনার লাগে কি একটা আত্মবিশ্বাস কাজ করতো যে আত্মীয় কোনো সময় ফালাইবো না। আর এটা দূরের আত্মীয় না, নিজেরই তো খালা, মার পরই তো খালার স্থান। তো কি করলো, খালায় কয় যে খালায় জায়গা জমি বেচার আগে কয় যে ঠিক আছে জায়গা দিমু, এটা হলো রোজার মাসের ঘটনা। এই রোজার মাসে পিছনে যে রোজা রাই খেয়েছি, কয় যে আমারে কালকের ভিতরে আমারে 8 লাখ টাকা যদি দেস তাহলে আমি তো করে জায়গা দিব, নাহলে দিব না। ঠিক আছে, এটা হলো খালার কথা। আর খালার কথা 8 লাখ টাকা দিব তাহলে জায়গা দিব, এটা রোজার মাসে কয়ে গেছে। তো আমগো কথা হলো কি যে যেহেতু মুখ দেয়া কইছে, মাতবরা ছিল, ঠিক আছে, তোরা টাকা জমা। আর এর ভিতরে আমার যে কাজ কাম, আমার কিছু টাকা আমি এমনি ঋণ ছিলাম, তো ফোন কিনছি, তারপর কাজ করছি, টাকা খেপে গেছে। তারপর আমার ছোট ভাইয়ের হাল খাতায় পড়ছে, ওই জায়গায় টাকা দিতে হবে 1 লাখ। তো তারপর আমি টাকা রাখছিলাম, এই যে আমাদের যে নানার কাছে 1,20,000 টাকা পাই, এটা রেখে দিয়েছিলাম। তো তো তারপর যখন আমগো টাকা আরো কিছু শর্ট পড়ছে, আমগো বলছে আমার নানা তারা 2.5 লাখ দে, সরি 2.5 লাখ না, তারা 3.5 লাখ দে, আমি বাকিটা ম্যানেজ করে দিব। তো এখন রোজার মাসে যখন ডেট দিছে, আমার নানা আর কি টাকাটা একসাথে করতে পারেনি। যে লোকের কাছে জমি বেচছে ওই লোক অনেক ঘুরাইতেছে, এখনো ঘুরাইতেছে। আমার নানার কথা কোনটা ছিল যে এটা তো আমার ছোট মেয়ে, ওর টাকার তো লাভ দিতে হইব না, আর যেগুলো লাভের রূপে আনছি ওগুলার টাকা তো লাভ দিতে হইব। তো এই কথা মনে করে যারা লাভ খায়, সুদ খায়, ঘুষ খায়, ওগো টাকাটা আগে দিয়ে দিছে। তো দেওয়ার পরে হাত খালি। এই দিক দিয়ে আমার বড় মামা অনেক টাকা ঋণ, ঠিক আছে, ওনার আবার বউ গেছে গা, ঠিক আছে, ওনার বউ গেছে গা বলতে ওই যে বাইরের ঋণ টানছে, বাইরের কিস্তি দিয়ে দিছে নিজের খেয়াল না কইরা, যখন স্বার্থে টান খাইছে তখন আর কি ওনার বউ চলে গেছে যে না এই জায়গায় চলবো না। তো এই ধ্বংস শুরু হয়ে গেছে আর কি। তো তারপর করলো কি, ওনার বউ গেল গা, আমার মার সাথে আমার সম্পর্ক, আবার কই দেখো তোমার জায়গা দিব না, তোমার বাপে হুদাই তোমার আশা দেয়। তো তারপরে নানাই কইলো কি যে তারা টাকাটা জোগায়। এখন আমরা করলাম কি, আবার লাভে কিস্তিতে নিয়ে আমরা 2.5 লাখ টাকা জোগাইতে পারছি। জোগায় নানা করলাম বাকিগুলো আপনি করে দেন। আমার ছোট ভাই সমিতি আছে, ঠিক আছে, বাজারে মার্কেট সমিতি, ওই যাতে টান পাইলে আপনার বাকি টাকা 1 লাখ টাকা দিয়ে দিব, আমরা 1,20,000 পাবো, আপনার 1 লাখ টাকা দিয়ে দেবো। নানা রাজি হয়েছে, আচ্ছা তাহলে তোরা দিস, আমি ওরা রাজি করে। তো টাকা দেওয়ার ডেট ছিল রোজার মাসে, রোজার মাসে দিতে পারলো না লেগা, পরে দিতে পারে নাই। এই টাকা করলো কি এখনো পায় নাই। তো এখন যেহেতু আমাদের কিছুদিন আগে, ঠিক আছে, কিছুদিন আগে 7-8 দিন আগে মনে হয় আমার খালা আইছে, আর পরে কয় যে আর কি এটা বুঝ করবো যে যা কাম করে দিব কি না দিব, কত টাকা নিব। এখন সবাই ওরা বুঝে গেছে, ওরা কই যাইবো, আর তোরা তো কইছিলি 5 বছর পরে দিয়ে দিবি। এখন তারা কি কছে এগুলো তারা কওয়া ঠিক না। তোরা এখন এটা দিয়া দে, না 8 লাখ টাকা দিব না, ঠিক আছে, এখন বেশি লাগবে বলতে কত বেশি কয়, এখন নিলে 12 লাখ টাকা লাগবে, 6 লাখ টাকা ডিসিম চলতেছে, যদি 12 লাখ টাকা দেখ আমি জায়গা দিয়ে যাবো গা, আর নাহলে আমি পারতাম না, এরা পারতো না। এরা খুব কষ্ট করে জায়গা লইছে, ওনার পোলারে মুরগি খাওয়াইতে পারে নাই, ওষুধ খাওয়াইতে পারে নাই। আর আমরা যে লকডাউনে ছিলাম আমরা তো কষ্ট করে চলছি না। তো কথাগুলো খুব নর্মাল ভাবে কইতেছি। তখনকার যে সিচুয়েশন, যদি কোনো মানুষ আমার মতো যদি পইরা থাকে, একমাত্র সেই বুঝে যে যার মার পরে যার স্থান দেওয়া খালা, ঠিক আছে, সে যদি এরকম আমার পোলাপানের ভবিষ্যৎ নাই। আচ্ছা আমগরও তো উনি পোলা ডাকে, আমগরও বাবা ডাকে, আমরা তো সেই স্নেহতে বড় হয়েছি। সত্যি কথা যেটা, একটা স্নেহ কাজ করে মানুষের প্রতি। একটা মানুষ যদি আপনার ছেলেবেলা ডাক দেয়, আর তো আপনার মা ডাকেন না, কিন্তু একটা স্নেহ ভালোবাসা কিন্তু কাজ করে মানুষের প্রতি। মানুষ কিন্তু আমার খালাই লাগে না, আমার মার আত্মীয়, আমার মার রক্তের বোন, তারপরেই তো আমরা ভাইগনা। হ্যাঁ, খালা ডাকছি, অনেক সময় একসাথে ছিলাম।
তারপরও ওনাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল, খুব ভালো একটা বন্ডিং ছিল। কিন্তু ওনার এগুলা কোনো, ওনার এগুলা ধারে না। ঠিক আছে, আমার আমার উনি আবার ওনারা এখন বেবি হইব, হয়তো বা 2-1 মাস সময় আছে, বা শুধু কুরবানি ঈদের কয়েকদিন পরে হইব। একটা ছেলে আছে 8-9 বছর। ঠিক আছে, তো ওনাদের ছেলের ভবিষ্যৎ আছে। তো এগুলা অনেক কিছু কইয়া মুয়া আঙ্গুরে অনেক গালাগালিজ করলো, আমগরে না ওনার বাপ মারে করলো যে জবানের দাম নাই। তো জবানের দাম নাই, আমার টাকা দেওয়ার কথা, রোজার ঈদে আমার এখন টাকা হাতে। তো 2 মাস গেছে গা, তোমার বড় বোন আর তোমার এই বাপ মা একটা কথা দিছে, তুমি রাখতে পারো নাই, তুমি উল্টা করেছো জবানের দাম নাই।